তো আগের দিন আমরা মিড পয়েন্ট মানে ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরামের প্রুফটা পড়েছিলাম, দিয়ে বলেছিলাম একটা এক্সাম্পল দেবো, কনভার্স একটা কিছু একটা ব্যাপার বলেছিলাম যার এক্সাম্পলটা আমরা দেব। তো এর প্রুফটা আমি আগের ক্লাসে করেছি, যদি তোমাদের মনে হয় যে প্রুফটা দেখতে, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখছি, দেখতে পারো। খুব ইম্পর্টেন্ট থিওরাম এবং বুঝেও রাখতে হবে, কারণ বিশেষ করে এই জায়গাটা যে এফ অ্যাজিউমস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, এর মানেটা কি, ঠিক আছে? তো আমি একবার স্টেটমেন্টটা বলি যে ইফ এফ ইজ এ রিয়াল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন in a closed interval ab and suppose that f of a and f of b not equals to 0, তাহলে এই দুটো অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে f একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা অ্যাজিউম কি করা হয়েছে, f of a is not equals to f of b। দেন তাহলে এবার এই দুটো হয়, তাহলে কি হবে, তাহলে দেন f assumes every value between f of a and f of b, f assumes every value between f of a and f of b। এই ছিল এর প্রুফ, খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এটাকে বোলজানোস ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম বলেও অনেক সময় পরীক্ষায় আসতে পারে। তো সেটাও আমি এখানটা লিখে রাখলাম, শুধু ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম নয়, বোলজানোস ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। এবার হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি, যে ধরো ফাংশনটা কন্টিনিউয়াস হলো এবং সেই সঙ্গে সঙ্গে এফ অফ এ এফ অফ বি নট ইকুয়ালস, এফ অফ এ ইজ নট ইকুয়ালস টু এফ অফ বি হলো, তাহলে এটা তো হবেই। এবার কথা হচ্ছে এদের মধ্যে যদি কোনো একটা না হয় তাহলে কি এটা হবে? আমাকে বক্তব্য বলেছে এটা হতে হবে এবং এটা হতে হবে, তাহলে এটা হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে যদি কোনো একটা না হয় তাহলে কি এটা হবে? এটাই হচ্ছে আমাদের একটা কোশ্চেন এসেছিল পরীক্ষায়, তো সেটা আমি লাল কালি দিয়ে লিখেছি। দেখো যে গিভেন এক্সাম্পল, এক মিনিট, হ্যাঁ, give an example of a function where f is not continuous but satisfy the intermediated value theorem। তার মানে শুধু f of a is not equals to f of b এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেই এই ইয়েটা পেয়েছে, কন্টিনিউটিটা দরকার নেই, ঠিক আছে? তাহলে আমি বলতে চাইছি যে এখান থেকে কোশ্চেনটা এমনও আসতে পারে যে সো দ্যাট কন্টিনিউটি ইজ নট দ্য নেসেসারি কন্ডিশন ফর ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম। মানে ফাংশনটা কন্টিনিউয়াস নাও যদি হয় তবুও কোনো ফাংশন ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরামকে স্যাটিসফাই করতে পারে, ঠিক আছে? তাহলে কি থিওরাম ভুল? না, থিওরাম ভুল নয়। থিওরাম বলেছে যদি কন্টিনিউয়াস হয় আর এফ অফ বি নট ইকুয়ালস টু হয়, তাহলে চোখ বন্ধ করে এফ অ্যাজিউমস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, চোখ বন্ধ করে। কিন্তু এই যে কন্টিনিউয়াস যদি না হয় তাহলে যে সব ফাংশন এফ অফ এ ইজ নট ইকুয়ালস টু এফ অফ বি হলো, সেখান থেকে বলে দিলাম এফ অ্যাজিউমস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, সেটা কিন্তু বলা যাবে না। তাহলে এটা একটা এক্সেপশনাল ফাংশন, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কোশ্চেনটা এমনও আসতে পারে, নোট করে রাখতে পারো যে সো দ্যাট কন্টিনিউটি অফ এ ফাংশন ইজ নট এ নেসেসারি কন্ডিশন ফর বোলজানো ফর ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম। তাহলে আমাকে এই এক্সাম্পলটা দিতে হবে। তাহলে আমি এখানে ফাংশনটা লিখি। ফাংশনটা হচ্ছে, তাহলে আমাদের এই হচ্ছে ফাংশনটা, যেটা নীল কালি দিয়ে লিখে রেখেছি। তো ফাংশনটা শুরু হয়েছে 0 থেকে, গেছে 1 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো ক্লিয়ারলি এফ অফ 0 মানে হচ্ছে 0, আর এই যে 0তে 0 আর 1-এ হচ্ছে ফাংশনটা 1 ভ্যালু নিয়েছে। তাহলে এফ অফ 0 ইজ নট ইকুয়ালস টু এফ অফ 1 মিনস উপরের কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো? উপরের এই এফ অফ এ আর এফ অফ বি নট ইকুয়ালস এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করলো, যেখানে এখানে এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 1। এবার আমি দেখি যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। তাহলে কন্টিনিউয়াস কিনা চেক করতে গেলে আমাদের কোথায় চেক করতে হয়? সবসময় যে পয়েন্টে ফাংশনটা ব্রেক করে। আমরা আগে অনেকবার বলেছি, তাহলে ফাংশন কোন পয়েন্টে ব্রেক করেছে? দেখো 0-তে ব্রেক করেছে, হাফে ব্রেক করেছে, 1-এ ব্রেক করেছে, তাহলে আমরা 0-তেই চেক করি। অলসো লিমিট কিসে? হাফে চেক করি, এক্স টেন্ডস টু হাফ মাইনাস অফ এফ এক্স। তাহলে হাফ মাইনাস মানে হাফের থেকে ছোট, তাহলে তখন ফাংশন কত ভ্যালু নেবে?
লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, তখন এফ এক্সের ভ্যালু হচ্ছে হাফ মাইনাস এক্স। পরের লাইনে এক্সের ভ্যালু হাফ পুট করে দিলাম, তাহলে 0 হয়ে গেল। আচ্ছা, আবার লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ এক্স, সেই ক্ষেত্রে ফাংশন কি ভ্যালু নিচ্ছে? লিমিট এক্স টেন্স টু হাফ প্লাসে হাফের থেকে বড় হলে 3/2 মাইনাস এক্স, তাহলে 3/2 মাইনাস এক্স দিয়ে এক্সের ভ্যালু হাফ পুট করে দিলে এটার ভ্যালু হয়ে গেল 1। তাহলে দেখো হাফ মাইনাস আর হাফ প্লাস এই দুটোতে কিন্তু ভ্যালু ম্যাচ করছে না, তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে সো এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু হাফ। পরিষ্কার এটা হলো। তাহলে 0 থেকে 1 এর ভেতরে যেহেতু এ এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 এর ভিতরে ফাংশনটা কন্টিনিউয়াস হলো না, অন্তত হাফে তো কন্টিনিউয়াস হলো না, তাহলে আমি কন্টিনিউয়াস বলতে পারবো না। এবার আমরা দেখি ফাংশন সমস্ত ভ্যালু অ্যাজিউম করে কিনা। সেটা কি করে করবো সেটা দেখো, ফাংশনটা তো মোটামুটি সমস্ত ভ্যালুই নিচ্ছে, মানে সরি ভুল বললাম, যে এক্স ইকুয়ালস টু 0-তে ফাংশনের ভ্যালু 0 দেওয়াই আছে, এক্স ইকুয়ালস টু হাফে ফাংশনের ভ্যালু হাফ, আবার এক্স ইকুয়ালস টু 1-এ ফাংশনের ভ্যালু 1, তাহলে ফাংশন কনফার্মলি 0, হাফ আর 1 ভ্যালু নিচ্ছে। ভেতরের ভ্যালুগুলো আমরা দেখতে চাইছি, মানে ধরো 0 থেকে হাফের ভেতরে একটা ভ্যালু যেটা হচ্ছে সাপোজ 1/3 নিতে পারে কিনা, 1/4 নিতে পারে কিনা, হাফের থেকে বড় একটা ভ্যালু, যেমন ধরো হাফের থেকে বড় একটা ভ্যালু কি আসতে পারে, যেমন ধরো 3/5, সেটা হচ্ছে 0.6, হ্যাঁ হাফের থেকে বেশি হয়ে গেল। তাহলে এদের ভেতরে একটা হচ্ছে 3/5, ঠিক আছে। তো আমি বেসিক্যালি চেক করে দেখবো যে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য ফাংশন এই ভ্যালুগুলো নিতে পারে, ঠিক আছে। তো দেখো এই যে 1/3, 1/4 বা 3/5, এরা কোন কোন জায়গায় এই ভ্যালু আসতে পারে? প্রথমত তো এই 0-তে 0, হাফে হাফ আর 1-এ 1, এইগুলো তো আসার কোনো কোয়েশ্চেনই নেই, 1/3, 1/4, 3/5। তাহলে ফাংশনের এই ভ্যালুগুলো কোন কোন জায়গায় আসতে পারে? এক আসতে পারে এইটাই, মিনস হাফ মাইনাস 1/6, আর একটা 3/2 মাইনাস এক্স, হাফ মাইনাস এক্স আর একটা 3/2 মাইনাস এক্স, এই দুটো জায়গাতে ওই ভ্যালুগুলো আসতে পারে। তাহলে আমি যদি চেক করি, দেখো যে ধরে নিচ্ছি মানে হাফ মাইনাস এক্স ইকুয়ালস টু 1/3, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত? হাফ মাইনাস এক্স কি, এটা কিন্তু একটা ফাংশনের ভ্যালু, ঠিক আছে। এটা হয় এটাতে 1/3 আসবে, নাহলে পরের যে কেস 3/2 মাইনাস এক্স তাতে আসবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? হাফ মাইনাস 1/3। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 1/6, তাহলে এক্স এর ভ্যালু 1/6 যদি হয়, তাহলে এফ এক্স এর ভ্যালু 1/3 আসছে, এবং 1/6টা দেখো ঠিক এই রেঞ্জের ভেতরেই। ইয়েস, তাহলে এক্স এর ভ্যালু 1/6 হলে এফ এক্স এর ভ্যালু 1/3 আছে। সিমিলারলি 1/4, তাহলে আমি যদি হাফ মাইনাস এক্স ইকুয়ালস টু 1/4 লিখি, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? হাফ মাইনাস 1/4, যেটাকে সিম্পলিফাই করলে 4, তার মানে এখানটায় কত আসবে? 2 মাইনাস 1, মানে 1/4। ইয়েস, 1/4ও এই রেঞ্জের মধ্যেই থাকে, মানে 0 টু হাফের মধ্যে, বেশ মিটে গেল। এবার দেখি 3/5 কোথায় আসে, আমি একটু ক্লিয়ার করি। তো ধরে নিচ্ছি হাফ মাইনাস এক্স ইকুয়ালস টু 3/5 আসে, তাহলে দিস ইমপ্লাইজ এক্স এর ভ্যালু কত? হাফ মাইনাস 3/5, তাহলে দিস ইমপ্লাইজ 5 দুগুণে 10 লসাগু, তাহলে এখানটায় 5 হয়ে গেল, তাই তো, 5 দুগুণে 10, হ্যাঁ, আর এখানটা 2 মানে 6 হয়ে গেল। তাহলে -1/10, এক্স এর ভ্যালু -1/10 ওই রেঞ্জ, কোনো রেঞ্জের মধ্যে আসছে না, কারণ এক্সও 0 থেকে 1 এর ভেতরেই আছে। তাহলে নিশ্চয়ই ওই হাফ মাইনাস এক্স এই ইয়েতে আসবে না, নিশ্চয়ই হয় যদি আসে তাহলে 3/2 মাইনাস এক্স ফাংশনের এই ভ্যালুর জন্য আসতে পারে। তাহলে আমরা তাই যদি করতে চাই, তাহলে দেখো আমরা লিখব যে 3/2 মাইনাস এক্স ইকুয়ালস টু 3/5,
তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হয়ে গেল 3/2 মাইনাস 3/5। তাহলে এখান থেকে 5 দুগুণী 10, তাহলে এখানটায় 5, 3 5 15, আর এখানটায় -6, মানে 9, কত আসবে 6, হ্যাঁ 9/10, 9/10 মানে 0.9, সেটা কোন রেঞ্জের মধ্যে আসবে, 1/2 to 1। তাহলে এইটা স্যাটিসফাই করলো এই রেঞ্জটার জন্য, বুঝে গেল, এই রেঞ্জটার জন্য ও স্যাটিসফাই করলো। তাহলে হয় এটাতে আসছে না এটাতে আসছে। তাহলে এবার আমরা তো আর প্রত্যেকটা পয়েন্টে করে দেখাতে পারি না, আমরা এসব কিছু লিখবো না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো বললাম। আমরা মেন লিখবো কি, সো এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট হাফ, ঠিক আছে, এইটুকু লিখবো, নট কন্টিনিউয়াস অ্যাট হাফ দিয়ে লিখবো বাট fx attains every value every value between f of 0, যেটার ভ্যালু অ্যাকচুয়ালি 0, and f of 1 স্যাটিসফাই করছে। তাহলে আমরা পরের লাইনে কি লিখে দেবো, সো কন্টিনিউটি ইজ নট এ necessary condition for intermediate value theorem, ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা জিনিস বলে দিই, এই এক্সাম্পলটা কিন্তু একটু পরে আছে, হ্যাঁ, মানে পরপর নেই। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম হচ্ছে 6.14, আর এর এক্সাম্পলটা 6.54 আছে, হ্যাঁ, এটা একটু লক্ষ্য রেখো। তো আমাদের নেক্সট থিওরাম 6.15 কি বলেছে দেখো, বলেছে যে ইফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, দেন ইট ইজ বাউন্ডেড ইন সাম নেবারহুড অফ সি। আমি আগেও বলেছি নেবারহুডকে এনবিডি বলে শর্টে লেখা যাবে। তাহলে সি এর নেবারহুড বলতে কি বোঝায়, ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, সে দিস ইজ সি। তাহলে নেবারহুড বলতে এই দিকের একটু আর এই দিকের একটু। সাপোজ সি এর ভ্যালু 2, তাহলে তার একটা নেবারহুড 1.5 আর 2.5, ঠিক আছে, এই ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে 2 এর নেবারহুড। কেউ ধরো এটাও লিখতে পারে 1 আর 3, এটাও 2 এর নেবারহুড, ঠিক আছে। এরকম প্রচুর নেবারহুড আছে, তার মধ্যে বলছে ইন সাম নেবারহুড, মানে অন্তত একটা নেবারহুড সি এর পাবো যেখানে ফাংশনটা বাউন্ডেড হবে। তাহলে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তার ডেফিনেশন কি আগে লিখি, তাহলে এটা আমরা কন্টিনিউইটি ডেফিনেশন লিখলাম সি পয়েন্টে, আশা করি সবাই জানো। আচ্ছা, পরের লাইনে আমি ভেঙে দিচ্ছি, তাহলে মডিউলাসকে ভাঙলে কি হয়, মাইনাস এপসিলন লেস দেন এফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসিলন, হোয়েনেভার এটাকে ভাঙলে মাইনাস ডেল্টা লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। যেমন আমাদের মডিউলাস অফ এক্স লেস দেন 10, সেখান থেকে আমরা লিখি না -10 লেস দেন এক্স লেস দেন 10, সেরকম প্রত্যেকটা জায়গাতে তাই করা হয়েছে। যে বোথ সাইডে আমি এফ অফ সিটা, মানে প্রথমটার এফ অফ সি যোগ করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে এফ অফ সি মাইনাস এপসিলন, তাহলে মাঝখান থেকে এটা কেটে যাবে, তাহলে এফ এক্স লেস দেন এফ অফ সি প্লাস এপসিলন, ঠিক আছে। কখন, হোয়েনেভার এটাতেও সি যোগ করে দেবো, তাহলে সি মাইনাস ডেল্টা লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল্টা, ঠিক আছে। তাহলে দেখো এই যে এটা সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এটা মানে কি, পরের লাইনে আমরা তো লিখতে পারি যে এগুলো ডট ডটই দিলাম, সেম লিখলাম, এখানে লিখতে পারি এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভ্যাল। ধরো বললাম 2 লেস দেন এক্স লেস দেন 3, তাহলে আমি বলতে পারি না যে এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 2,3, তাহলেই মানে এই দুটোর মানে তো সেম, তাহলে সেটা আমি পরের লাইনে লিখলাম। তাহলে এটাই হচ্ছে ইন সাম নেবারহুড, অন্তত কোনো একটা নেবারহুড পাবো, এটা হচ্ছে সেই নেবারহুড। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি এই নেবারহুডে থাকে, তাহলে এফ এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে এফ অফ সি মাইনাস এপসিলন, ম্যাক্সিমাম ভ্যালু এফ অফ সি প্লাস এপসিলন, তার মানে বাউন্ডেড। এই যে এটার থেকে বড় আর এটার থেকে ছোট এফ এক্সটা, তার মানেই বাউন্ডেড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হেন্স এফ এক্স ইজ বাউন্ডেড in the NBD C minus delta C plus delta car of X, একদম ছোট থিওরাম এটা, ঠিক আছে।
নোট একটু অন্যরকমভাবে করে দেওয়া আছে, তোমরা এইভাবে করতে পারো, নোটেরটাও করতে পারো। তো নেক্সট থিওরাম হচ্ছে আমরা 6.17। তো এর আগে 6.18, এটা 6.17 আমরা করব, কিন্তু এই থিওরামটা আর ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরামটা একই টাইপের, সেই জন্য আমি এটাকে আগে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরামে কি বলেছে, এফ অফ এ আর এফ অফ বি যদি নট ইকুয়ালস হয়, তাহলে ফাংশনটা এফ অফ এ অ্যান্ড এফ অফ বি এর ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করবে, ঠিক তো? অবভিয়াসলি কন্টিনিউয়াস তো হতেই হবে। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি দেন ইটস অ্যাজিউম অল দ্য ভ্যালুজ f assume all the values between its exact upper bound and exact lower bound। তো আমরা এক্সাক্ট আপার বাউন্ড মানে ইনফিমাম আর এক্সাক্ট লোয়ার বাউন্ড মানে সুপ্রিমাম, এগুলো আমরা জানি আশা করি। তাহলে এক্সাক্ট আপার বাউন্ড মানে ক্যাপিটাল এম, এক্সাক্ট লোয়ার বাউন্ড মানে স্মল এম। অবভিয়াসলি স্মল এম আর ক্যাপিটাল এম সমান হয় না যে কোনো ফাংশনের ক্ষেত্রে, ঠিক তো? তা আর এফটা কন্টিনিউয়াস বলেই দিয়েছে, তাহলে অবভিয়াসলি আগেরটার মতন আমি বলবো স্মল এম আর ক্যাপিটাল এম এর ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করবে, সেটাই বলেছে। দেন ইট অ্যাজিউমস অল দ্য ভ্যালুজ বিটুইন ইটস এক্সাক্ট আপার বাউন্ড অ্যান্ড এক্সাক্ট লোয়ার বাউন্ড, ঠিক আছে? একই টাইপের, কিন্তু একটু ইয়েটা আলাদা, স্টেটমেন্টটা আলাদা, যার ফলে প্রুফটা একটু আলাদা হবে। তাহলে দেখো, আমরা যখন ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম প্রমাণ করেছিলাম, ধরে নিয়েছিলাম এফ অফ এ আর এফ অফ বি এদের ভেতরে একটা ভ্যালু হচ্ছে মিউ, যে জিএক্স বলে একটা নতুন ফাংশন ধরেছিলাম যেটা হচ্ছে এফ এক্স মাইনাস মিউ, ঠিক আছে? এখানেও তাই ধরবো যে স্মল এম আর ক্যাপিটাল এম এদের ভেতরে একটা ভ্যালু হচ্ছে মিউ, ঠিক আছে? প্রমাণ সেম একই রকম। তা প্রুফে let capital M is equals to exact upper bound of fx on close interval ab and small m মানে exact lower bound of fx on close interval ab। take small m less than mu less than capital M, এদের ভেতরে একটা পয়েন্ট ধরে নিচ্ছি, and g of x is equals to f of x minus mu, ঠিক আছে? বেশ, আচ্ছা, এই ফাংশনটা অ্যাজিউম করার আগে আরেকটা কাজ করে নিই। এই ফাংশনটা অ্যাজিউম করার আগে আমরা যেটা আগের থিওরামটা বাদ দিয়ে আসলাম, মানে 6.17টা আগে আছে, সেটাই এই যেটা লিখছি এটা প্রমাণ করা আছে যে again there exist 2 points alpha beta belongs to closed interval ab such that f of alpha equals to small m and f of beta equals to capital M। মানে স্মল এম যদি ইনফিমাম আর ক্যাপিটাল এম যদি সুপ্রিমাম হয়, তাহলে ওই এবি সাব ইন্টারভ্যালের উপরে এফ ফাংশনের সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম, সুপ্রিমাম বা এক্সাক্ট আপার বাউন্ড সেটা হচ্ছে ক্যাপিটাল এম, আর লোয়ার বাউন্ড এক্সাক্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম সেটা যদি স্মল এম হয়, তাহলে এবি এর ভেতরেই আমি দুটো পয়েন্ট পাবো আলফা বিটা বলে, যাতে করে এফ অফ আলফা এম আর এফ অফ বিটা ইকুয়ালস টু ক্যাপিটাল এম হয়, ঠিক আছে? তার মানে এখানটা বলতে চাইছে যে এবি সাব ইন্টারভ্যালের উপরে ফাংশনটা যদি বাউন্ডেড হয়, তাহলে বাউন্ডেড ফাংশন হওয়া মানেই সে তার সুপ্রিমাম আর ইনফিমামকে অ্যাটেন্ড করবে, যে এটা অ্যাটেন্ড করবে। এটাই ছিল আগের থিওরাম যেটা আমরা করব। তাহলে এটা হলো। আচ্ছা, এইবার আমরা ওই ফাংশনটাকে করি, অলসো টেক, তাহলে আচ্ছা এ আর বি এটা কিন্তু সরি আলফা অ্যান্ড বিটায় কিন্তু এ বি এর ভেতরেই দুটো পয়েন্ট, আমি উপরে একটু ছবি এঁকে নীল কালি দিয়ে দেখো, এটা যদি এ আর এটা যদি বি হয়, তাহলে আলফা বিটা কিন্তু এদের ভেতরেই দুটো পয়েন্ট, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আচ্ছা, টেক জি অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স মাইনাস মিউ, দেন জি অফ আলফা ইজ ইকুয়ালস, যেটা আমরা জি অফ এ লিখেছিলাম আগেরটা, এটা না,
এখন জি অফ আলফা মানে এফ অফ আলফা আগেরটার বলতে ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরামে বলছি, জি অফ এ নিয়েছিলাম। এখানে এফ অফ এ জি অফ আলফা মানে হচ্ছে এফ অফ আলফা মাইনাস মিউ। আচ্ছা এবার চার্জও শেষ হয়ে গেল, 1 মিনিট। হ্যাঁ, তাহলে এফ অফ আলফা মাইনাস মিউ। আচ্ছা এফ অফ আলফা মানে কত? স্মল এম, তাহলে এম মাইনাস মিউ। তাহলে এম মাইনাস মিউ, যেহেতু মিউটা এম এর থেকে বড় তাহলে দিস ইজ লেস দ্যান জিরো। অ্যান্ড জি অফ বিটা মানে এফ অফ বিটা মাইনাস মিউ। এফ অফ বিটা মানে কত? ক্যাপিটাল এম মাইনাস মিউ। মিউ যেহেতু এম এর থেকে ক্যাপিটাল এম এর থেকে ছোট তাহলে দিস ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? হেন্স জি অফ আলফা অ্যান্ড জি অফ বিটা, একজন পজিটিভ একজন নেগেটিভ, তাহলে তাদের গুণফল লেস দ্যান জিরো। অ্যান্ড জিএক্স ইজ কন্টিনিউয়াস। GX is continuous on AB, এবং অন এবি মানে হচ্ছে এবির ভেতরে যেহেতু দুটো পয়েন্ট আলফা বিটা, এবির উপরে এখানটা বি এ লিখে দিয়েছিলাম, সরি এটা এবি। হ্যাঁ, তাহলে আলফা বিটার উপরেও এরা কন্টিনিউয়াস জিএক্সটা। তাহলে জিএক্স ইজ কন্টিনিউয়াস অন আলফা বিটা অ্যান্ড জি অফ আলফা জি অফ বিটা ইকুয়ালস টু, সরি, গুণফল লেস দ্যান জিরো। সো দেয়ার এক্সিস্ট at least, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, then there exists at least one point C belongs to alpha beta open interval। আমি বোলজানোস থিওরাম লিখছি, C belongs to AB হতো, এখানে আলফা বিটা লিখছি। সো there exists at least one point C belongs to alpha beta, যেটাও কিনা আবার ক্লোজ ইন্টারভ্যাল AB এর সাবসেট, such that g of c is equals to 0. This implies g of x মানে কত? fx minus mu, সেটা আমি এখানটা পুট করে দেবো। তাহলে f of c minus mu equals to 0 means f of c is equals to mu। তাহলে মিউটা কি? ওর এক্সাক্ট আপার বাউন্ড আর এক্সাক্ট লোয়ার বাউন্ডের ভেতরের একটা ভ্যালু। ঠিক আছে? আচ্ছা একটা জিনিস ভালো করে মনে রেখো, এক্স এর মানগুলোকে বলা হয় পয়েন্ট আর এফএক্স এর মানগুলোকে বলা হয় ভ্যালু। ঠিক আছে? তাহলে আমি একটা পয়েন্ট পেলাম এবি এর ভেতরে, যাতে করে ফাংশনের ভ্যালু মিউ হয়ে যায়। তাহলে আমি কি বলবো? সুপ্রিমাম এক্সাক্ট আপার বাউন্ড অ্যান্ড এক্সাক্ট লোয়ার বাউন্ড এর ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করে, সেটা আমরা এখানটায় লিখে দেবো। ঠিক আছে? আচ্ছা এবার আমরা যে থিওরামটাকে বাদ দিয়ে এসেছি সেটা করি। তো এটা 6.17 কি বলেছে দেখো, ইফ এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল, কোনো একটা ইন্টারভ্যালের উপর যদি কন্টিনিউয়াস থাকে, দেন ইট অ্যাজিউমস ইটস লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড মানে হচ্ছে এক্সাক্ট আপার বাউন্ড, আবার লিস্ট আপার বাউন্ড মানে আমরা সুপ্রিমাম বলেও জানি। ঠিক আছে? তাহলে ইট অ্যাজিউমস ইটস লিস্ট আপার বাউন্ড অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এবি সাব ইন্টারভ্যাল, সরি এবি ক্লোজ ইন্টারভ্যালের যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে ওই এবি ক্লোজ ইন্টারভ্যালের ভেতরে ফাংশনটা সুপ্রিমাম আর ইনফিমামকে অ্যাজিউম করবে। অ্যাজিউম করবে মানে একটু আগে আমরা যেটা ইউজ করলাম, 1 মিনিট আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে কোথায় গেল? হ্যাঁ, দেন এগেন দেয়ার এক্সিস্ট 2 পয়েন্ট আলফা বিটা বিলংস টু এবি সাচ দ্যাট এফ অফ আলফা ইকুয়ালস টু এম। তার মানে ইনফিমামকে ফাংশন অ্যাজিউম করেছে কোথায়? আলফা পয়েন্টে, আর সুপ্রিমামকে ফাংশন কোথায় অ্যাজিউম করেছে? বিটা পয়েন্টে। আলফা বিটা এবি এবি ক্লোজ ইন্টারভ্যালের এলিমেন্ট। এই যে এটাকেই আমরা ইউজ করেছি, এই থিওরামটা যেটা প্রুফ করতে চলেছি সেটা এখানটা ইউজ করেছি। ঠিক আছে? তাহলে এটা কিন্তু দেখো আগের যে ইন্টারমিডিয়েটেড ভ্যালু থিওরাম বা এখানটাই জাস্ট আগেরটা যেটা প্রমাণ করলাম যে সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরে সুপ্রিমাম আর ইনফিমামের ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করেছে, বা ইন্টারমিডিয়েটে ছিল এফ অফ এ আর এফ অফ বি এর ভেতরে সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করেছে। এখানটায় কিন্তু ভেতরের সমস্ত ভ্যালুকে বলেনি, বলেছে এক্স্যাক্ট আপার বাউন্ড বা লিস্ট আপার বাউন্ড অ্যান্ড এক্স্যাক্ট লোয়ার বাউন্ড বা লিস্ট গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা এক্স্যাক্ট লোয়ার বাউন্ডকে অ্যাজিউম করেছে। ভেতরের সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করেছে তা কিন্তু বলেনি। ঠিক আছে? ওটা তো এই যেটা করলাম সেটাই বলেছে। তাহলে এখানটায়
আমাকে একটা পয়েন্ট আলফা যাতে করে এফ অফ আলফা ইকুয়ালস টু স্মল এম, আর একটা পয়েন্ট বিটা যাতে এফ অফ বিটা ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এইটা দেখাতে হবে। বোঝা গেল আগেরটার সাথে এটার কি সম্পর্ক? জাস্ট আগেরটা প্রমাণ করলাম ইনফিমাম সুপ্রিমাম, ইনফিমাম আর সুপ্রিমাম এদের ভেতরে ফাংশন সমস্ত ভ্যালুকে অ্যাজিউম করে, সমস্ত ভ্যালুকে। আর এখানে কি বলেছে 6.17 এক্স্যাক্টলি এমকে, ক্যাপিটাল এমকে আর এক্স্যাক্টলি স্মল এমকে অ্যাজিউম করেছে। তার মানে অন্তত একটা পয়েন্ট পাবো আলফা যাতে এফ অফ আলফা ইকুয়ালস টু স্মল এম হয়, অন্তত একটা পয়েন্ট পাবো বিটা যাতে এফ অফ বিটা ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এম হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন যেন না থাকে। তাহলে আমরা প্রুফটা শুরু করি। এটা কন্ট্রাডিকশন মেথডে করব, ঠিক আছে? কন্ট্রাডিকশন মেথডে আমাকে বলেছে অন্তত একটা আলফা আর অন্তত একটা বিটা পাবো যাতে ওইগুলো হয়। আমি ধরে নেবো যে একটিও হচ্ছে না, ঠিক আছে? যেটা প্রমাণ করতে বলেছে তার উল্টোটা ধরবো। তাই সেটাই আমরা এখানটাই লিখে রেখেছি যে লেট ক্যাপিটাল এম হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর স্মল এম ইজ দ্য, এক মিনিট, সরি আমি এখানটা ভুল লিখেছি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলে কিছু হয় না। হ্যাঁ সরি, এটা হচ্ছে স্মল এম হতো। স্মল এম ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর ক্যাপিটাল এম ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অফ এফ এক্স। তাহলে আমাকে প্রমাণ করতে হবে অন্তত দুটো পয়েন্ট আলফা বিটা বিলংস টু এ বি পাবো সাচ দ্যাট এফ অফ আলফা মানে হচ্ছে স্মল এম হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আর এফ অফ বিটা মানে ক্যাপিটাল এফ হবে। এটা প্রমাণ করতে বলেছে। আমি এর উল্টোটা ধরছি, ইফ নট দেন there does not exist any x belongs to closed interval ab such that f of x is equals to capital M। আমি স্মল এম আগে ক্যাপিটাল এমটা প্রমাণ করি, তারপর স্মল এমটা প্রমাণ করছি। মানে আমি প্রথমে এইটাকে প্রমাণ করতে চাইছি। যদি না হয় তাহলে কি আমাকে বলেছে অন্তত একটা বিটা পাবো যাতে এফ অফ বিটা ইকুয়ালস টু ক্যাপিটাল এম হয়। তার উল্টো কথা কি একটিও পাবো না। তাহলে দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এক্স বিলংস টু এবি সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এম। দ্যাট মিনস সমস্ত এক্স এর জন্যই এফ এক্স নট ইকুয়ালস টু ক্যাপিটাল এম হবে। দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু এবি উই হ্যাভ এফ এক্স ইজ নট ইকুয়ালস টু ক্যাপিটাল এম। ঠিক আছে? তাই যদি হয় তাহলে দেন ক্যাপিটাল এম মাইনাস এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে না, তাহলে দিস ইজ নট ইকুয়ালস টু জিরো। এবং শুধু নট ইকুয়ালস টু জিরো নয়, এটা পজিটিভও হবে, কারণ সুপ্রিমাম থেকে ফাংশনের ভ্যালু এম মানে কি ফাংশনের সব থেকে বড় ভ্যালু। তাহলে মোটামুটি এরকম করে ভাবো একটু যে এটা সব থেকে বড় ভ্যালু থেকে যদি আমি যে কোনো ভ্যালু বাদ দিই তাহলে পজিটিভই হবে। তাহলে দেন দিস ইজ এ নন জিরো পজিটিভ নাম্বার না লিখে ভ্যালু লিখলে আরো ভালো হবে, নন জিরো পজিটিভ ভ্যালু। বেশ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো দ্যাট ইজ আচ্ছা এখানে ভ্যালু লেখা উচিত নয়, এখানটাই নন জিরো পজিটিভ ফাংশন লিখি তাহলে ভালো হবে, কারণ ওর ভিতরে এফ এক্স আছে। তো নন জিরো পজিটিভ ফাংশন দ্যাট ইজ 1/M মাইনাস এফ এক্স। এটা যেহেতু নন জিরো উল্টে দিলে এটা এক্সিস্ট করবে, জিরো হলে 1/0 ইনফিনিটি হয়ে যেত। তাহলে এটাও কিন্তু নন জিরো পজিটিভ ফাংশন। বেশ, নন জিরো পজিটিভ ফাংশন হলো। আবার দেখো এগেন এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। তাহলে এখান থেকে 1/M মাইনাস এফ এক্স এটাও কন্টিনিউয়াস অন ক্লোজ ইন্টারভ্যাল এবি। ঠিক আছে? অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এইটাই মেন টার্গেট এইটা লেখার, আমি উপরের এই দুটো লাইন নাও লিখতে পারি যে এফ এক্স নট ইকুয়ালস টু ক্যাপিটাল এম। তাহলে আমরা লিখবো এখানে সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এবি দেন 1/M মাইনাস এফ এক্স এটাও কন্টিনিউয়াস অন এবি। কেন?
কারণ এম মাইনাস এফ এক্স নিচের যেটা সেটা কিন্তু জিরো হবে না, নট ইকুয়ালস টু বলে। তাহলে আমরা ডিরেক্ট এই লাইনটা লিখে দিতে পারি। আবার কন্টিনিউয়াস হলেই ফাংশন বাউন্ডেড হয়, আমরা আগে প্রমাণ করেছি। তাহলে দেন 1 by capital M minus fx is bounded on close interval ab। বাউন্ডেড মানেই এর একটা আপার বাউন্ডও থাকবে, এর একটা লোয়ার বাউন্ডও থাকবে, ঠিক আছে। আমি আপার বাউন্ডটা নিয়ে দেখি। টেক ক্যাপিটাল এ is an upper bound, then 1 by capital M minus fx should be less than equals to capital A। আপার বাউন্ড মানে এই ফাংশনের সব থেকে বড় ভ্যালুর থেকেও বড় আপার বাউন্ড, ঠিক আছে। কোথায়? ক্লোজ ইন্টারভ্যাল এবির উপরে, ওটা আমি আর লিখছি না। দিস ইমপ্লাইজ উল্টে দিলে ক্যাপিটাল এম মাইনাস এফ এক্স দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 1 by a। দিস ইমপ্লাইজ এফ এক্স ওই দিকে যাবে আর 1 by এটা এই দিকে আসবে, তাহলে এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস 1 by a। এই জায়গাটা হয়ে গেছে সর্বনাশ, কন্ট্রাডিকশন। ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড ছিল। আচ্ছা, লিস্ট আপার বাউন্ড আশা করি সবাই জানো, তবু আমি একটু বলে দিচ্ছি। ধরো একটা ফাংশন এর ম্যাক্সিমাম ভ্যালু 10, ঠিক আছে, 10। তাহলে 11 হচ্ছে ওই ফাংশনটা আপার বাউন্ড, 12 হচ্ছে আপার বাউন্ড, 13 হচ্ছে আপার বাউন্ড, 14 হচ্ছে আপার বাউন্ড, ঠিক আছে। আবার 10.1 এটাও আপার বাউন্ড, 10.2 এটাও আপার বাউন্ড, এরকম। তাহলে এতগুলো আপার বাউন্ডের মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ডকে 10.1, এর থেকেও ছোট আছে 10.01। আমি অত বিতর্কে যাচ্ছি না, 10.1 ধরছি। তাহলে দিস ইজ দ্য ক্যাপিটাল এম লিস্ট আপার বাউন্ড। তাহলে এর থেকে যদি আমি ছোট করি তাহলে কিন্তু ফাংশনটা তার থেকে ছোট, মানে আমি এম থেকে যদি কিছু একটা বিয়োগ করে দিই সামথিং, তাহলে সে কিন্তু আর আপার বাউন্ড থাকতে পারবে না, কারণ এটাই লিস্ট সব থেকে ছোট আপার বাউন্ড। কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো সবাই জানো। কিন্তু এখানটায় তাই বলছে যে এম থেকে বিয়োগ করলেও ও আপার বাউন্ড, ক্যাপিটাল এমটা আপার বাউন্ড থেকেই যাচ্ছে। তা কী করে সম্ভব হয়? তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, hence there exist at least one beta belongs to close interval AB such that f of beta is equals to capital M। সিমিলারলি আমরা স্মল এমও পাবো, আমরা ওটার প্রমাণ করব না। সিমিলারলি আমি এখানটা লিখে দিচ্ছি, তাহলে সেটা নিচে লেখা আছে যে সিমিলারলি there exists at least one alpha belongs to AB such that f of alpha equals to small m। This proves the theorem। এই লাইনটা সমস্ত থিওরামের লাস্টে জুড়ে দিতে পারো, this proves the theorem। এরপর চলে এসেছে আমাদের নেক্সট থিওরামে। এটা ওই একই রকম জিনিস, যে লেট এফ ইজ ডিফারেন্সিয়েবল ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি অ্যান্ড এফ ড্যাশ এ ইজ নট ইকুয়ালস টু এফ ড্যাশ বি। আগে কি ছিল? এফ অফ এ ইজ নট ইকুয়ালস টু এফ অফ বি, ঠিক আছে, এবার ড্যাশ হয়ে গেছে। আচ্ছা, লেট গামা বি এনি নাম্বার বিটুইন এফ ড্যাশ এ অ্যান্ড এফ ড্যাশ বি, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি বিলংস টু এ বি সাচ দ্যাট এফ ড্যাশ ইকুয়ালস টু 0। তার মানে বলতে চাইছে যে এফ ড্যাশ এ আর এফ ড্যাশ বি নট ইকুয়ালস হলে এফ ড্যাশ এক্স assume every value between f dash a and f dash b। কখন? যখন f is differentiable। বোঝা গেল? এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের চ্যাপ্টারের, কিন্তু পরের চ্যাপ্টারের, কিন্তু যেহেতু একই টাইপের তাই এখানটা বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় কি করব? ওই একই রকমভাবে ধরে নেব যে এফ এক্স ইজ ইকুয়ালস টু স্মল এফ এক্স মাইনাস ওদের ভেতরের একটা ভ্যালু, যেহেতু গামা বলেছে গামা, তার সাথে একটা এক্স গুণ করে রাখবো, ঠিক আছে। আগেরটা কিন্তু এফ এক্স মাইনাস গামা, আর যদি এত কিছু গামাটা না বলে দিত তাহলে ধরে নিতাম এদের ভেতরে একটা ভ্যালু গামা, দিয়ে তখন এটা দিয়ে শুরু করতাম, ঠিক আছে। আর বলে দিয়েছে তাই এটা, আর আগেরটার সাথে এটা পার্থক্য, এফ এক্স মাইনাস গামা ধরতাম, এখানে ইন্টু এক্স সমেত ধরেছি, ঠিক আছে। কেন? কারণ এরপরে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে দিস ইমপ্লাইজ এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু স্মল এফ ড্যাশ এক্স মাইনাস গামা, ঠিক আছে। এবার ক্যাপিটাল এফ ড্যাশ এ, তার মানে স্মল এফ ড্যাশ এ মাইনাস গামা, গামা যেহেতু এদের ভেতরের, মানে এফ ড্যাশ এ লেস দ্যান গামা লেস দ্যান এফ ড্যাশ বি,
যেহেতু ওদের ভেতরে, তাই এরকম লিখতে পারি। তাহলে এটা কত হবে, এফ ড্যাশের থেকে গামা বড়, তাহলে দিস ইজ লেস দ্যান জিরো। আর ক্যাপিটাল এফ ড্যাশ বি মানে কত থাকছে, স্মল এফ ড্যাশ বি মাইনাস গামা, দিস ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এখান থেকে দেখো এফ ড্যাশ বি, সরি এফ ড্যাশ এ আর ক্যাপিটাল এফ ড্যাশ বি এটা লেস দ্যান জিরো। তাহলে এখান থেকে আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সি বিলংস টু এ বি সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো। দিস ইমপ্লাইজ, ওখান থেকে স্মল এফ ড্যাশ সি ইজ ইকুয়ালস টু গামা। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। এবার যদি আমি এখানটায় শুধু গামা ধরতাম তাহলে ডেরিভেটিভ করলে গামাটাই উড়ে যেত। সেই জন্য বুঝতে পারছো, এই যে এই জায়গাটা আমি ধরাটা যেটা বলছি, ডেরিভেটিভ করলে গামাটাই উড়ে যেত, তাহলে তার প্রমাণটা আসতো না। আচ্ছা, এরপরে আমাদের দুটো ছোট ছোট অঙ্ক করিয়ে ক্লাসটা শেষ করব। কি বলেছে দেখো, ইফ এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স ইন্টু সাইন অফ 1/sin x when x not equals to 0 আর 0 যখন x equals to 0, বলছে এফ এক্সটা ইজ কন্টিনিউয়াস অ্যাট x equals to 0। ঠিক আছে, তো এটা ফাংশনটাকে আমি একটু ছোট করে নিই। টেক t is equals to sin x, then as x tends to 0, তাহলে t tends to 0, t tends to 0, and যখন x not equals to 0 then t ও not equals to 0। একদম ক্লিয়ার এই রিলেশন থেকে। তাহলে সো এফ এক্সটাকে আমরা কি লিখতে পারি, সাইন এক্স থেকে যেহেতু টি ধরেছি, টি সাইন অফ 1/t কখন x নট ইকুয়ালস টু 0 মানে t নট ইকুয়ালস টু 0, আর 0 আসছে কখন, যখন t ইকুয়ালস টু 0। এই যে, ঠিক আছে, এটাকে টিতে ছোট করে কনভার্ট করে ফেললাম। এবারে আমরা 0.x ইকুয়ালস টু 0 তে কন্টিনিউটি চেক করব। তো x ইকুয়ালস টু 0 মানে আমাদের অ্যাকচুয়ালি t ইকুয়ালস টু 0, তাহলে t ইকুয়ালস টু 0 পয়েন্টে এফ অফ টি হয়ে যাবে। হ্যাঁ, এফ অফ এক্স আর থাকবে না এটা। তাহলে নাও লিমিট টি টেন্স টু 0 মাইনাস এফ অফ টি, তার মানে লিমিট টি টেন্স টু 0 মাইনাস মানে নট ইকুয়ালস টু টি, এই কেসে আসবে। তাহলে টি সাইন 1/t। ঠিক আছে, এবার দেখো সাইন 1/t, দিস ইজ বাউন্ডেড অ্যান্ড টি এর লিমিট 0, মানে আমি যদি দুটো ভাগে ভাগ করে দিই, লিমিট টি টেন্স টু 0 মাইনাস টি ইন্টু লিমিট টি টেন্স টু 0 মাইনাস সাইন 1/t, তাহলে এই ফাংশনটা বাউন্ডেড আর এর লিমিট 0, তাহলে এরকম হলে ওদের লিমিট হয় 0। দেখো এটা কিন্তু ভেবো না যে সাইন কোনো আনবাউন্ডেড ফাংশনের সাথে আমি যদি লিমিট 0ওয়ালা ফাংশন গুণ করি তাহলে সবসময় 0 হবে। এটাকে ইট শুড বি বাউন্ডেড, এটার প্রমাণও আছে। ঠিক আছে, লিমিটের চ্যাপ্টারে। তাহলে এটা 0 হয়ে গেল। সিমিলারলি প্লাস যদি হতো তাহলে একই রকমভাবে 0 হতো। তাহলে সিমিলারলি লিমিট টি টেন্স টু 0 প্লাস এফ অফ টি, দিস ইজ অলসো 0। আর ফাংশন যা ডিফাইন হচ্ছে তাতে টিতে তো 0 এমনিই আছে, তাহলে অলসো এফ অফ 0 ইজ ইকুয়ালস টু 0। তাহলে হেন্স এফ অফ 0 is equals to limit t tends to 0 minus f of t is equals to limit t tends to 0 plus f of t। এটা স্যাটিসফাই করলে 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়। তাহলে হেন্স ft is continuous at t equals to 0, that is fx is continuous at x equals to 0। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলছি যেহেতু ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট, এটাই লাস্ট প্রবলেম। তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে যে ডিসকাস কন্টিনিউটি অফ দ্য ফাংশন, বলছে এই ফাংশনটা কন্টিনিউয়াস কেন চেক করো। কোশ্চেন আমাদের বলেও দিয়েছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 1, এটা বলে দিয়েছে কোশ্চেনে, আমি কিন্তু এখানে লিখিনি। না বললেও ওই পয়েন্টে চেক করতাম। কেন? ফাংশন ব্রেক করেছে কোথায়, এটা আমি বারবার বলছি। ফাংশন দেখো এক্স লেস দেন 0 থেকে এক্স ছোট হলে এক রকমের ভ্যালু, 0 থেকে এক্স বড় হলে আর এক রকমের ভ্যালু।
তার মানে 0 পয়েন্টে ফাংশন ব্রেক করেছে, তাহলে কন্টিনিউটি কোথায় চেক করবো? 0-তে। সিমিলারলি একের ছোট একের বড় এক্স এর ভ্যালু, একের ছোট একের বড়োর জন্য ফাংশন অন্যরকম ভ্যালু নিয়েছে, তাহলে 1 পয়েন্টে ব্রেক করেছে মানে 1 পয়েন্টে চেক করবো। সেই জন্য কোশ্চেনে 0 and 1 বলে দিয়েছে, না বললেও আমরা 0 and 1 পয়েন্টে চেক করতাম, বাকি অল আদার পয়েন্টে ফাংশন কিন্তু কন্টিনিউয়াসই হবে। ঠিক আছে, তাহলে সলিউশনে আমরা দেখি নাও 0 পয়েন্টে চেক করলে এফ অফ 0, তাহলে যখন এক্স এর ভ্যালু 0 তখন এফ এক্স এর ভ্যালু কত হবে, কোন কেসটা হবে সেটাকে দেখি। দেখো এখানটা এক্স লেস ইকুয়ালস টু 0 লেখা আছে, তার মানে ইকুয়ালস টু কেসটা এর মধ্যে আছে, তার মানে তখন ফাংশনের ভ্যালু হবে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সেখানটায় আমি এক্স এর ভ্যালু 0 পুট করে দেবো, দ্যাট মিনস 0। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু এবারে 0 প্লাস এফ এক্স ধরবো আর একবার 0 মাইনাস এফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মানে 0 থেকে বড়, সেটা কোন কেস? এই দেখো পরের কেস আসছে 0 গ্রেটার দ্যান এক্স, সেখানে ফাংশনের ভ্যালু হচ্ছে 5x মাইনাস 4, সেখানে এক্স এর ভ্যালু যদি আমি 0 পুট করে দিই, এক্স ইকুয়ালস টু 0 পুট করলে -4, তাহলে দেখো এক্স টেন্স মানে আমি বলতে চাইছি এরকম যে এফ এক্স মানে এফ অফ 0-তে যা ভ্যালু এর রাইট হ্যান্ড লিমিটেড ভ্যালুর সাথে ম্যাচ করছে না, তাহলে আমার লেফট হ্যান্ড লিমিট দেখারই দরকার নেই। বুঝতে পেরেছি? তাহলে আমরা পরিষ্কার এখানে লিখে দেবো ক্লিয়ারলি এফ অফ 0 ইজ নট ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, হেন্স এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আর যদি সমান হতো তখন রাইট হ্যান্ড লিমিটটা আমরা চেক করতাম। একই রকমভাবে আমরা 1 পয়েন্টেও চেক করব, আমি একটু বলে দিচ্ছি। এফ অফ 1 এ ফাংশনের ভ্যালু হবে 1, একই রকমভাবে তোমরা করবে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, 1 প্লাস 1 এফ এক্স মানে যখন এক্স এর ভ্যালু একের থেকে বড় তখন ফাংশনের ভ্যালু 4x স্কোয়ার মাইনাস 3, এই যে এটা, সেখানটায় যদি আমি এক্স এর ভ্যালু 1 পুট করি তাহলে সেটা আসবে 1। সিমিলারলি লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স মানে যখন এক্স এর ভ্যালু একের থেকে ছোট তখন ফাংশনের ভ্যালু 5x মাইনাস 4, সেখানে এক্স এর ভ্যালু 1 পুট করলে সেখানে ভ্যালু আসছে 1। তাহলে ক্লিয়ারলি পরের লাইনে লিখবো, সো ক্লিয়ারলি এফ অফ 1 ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমরা ফাইনাল অ্যান্সারে কি লিখবো, যে ফাইনাল অ্যান্সার তো 0 আর 1 চেক করতে বলেছে, তাহলে আমরা যদি কিছু না বলতো ডিসকাস কন্টিনিউটি অফ দ্য ফাংশন, তাহলে এরকম লিখতাম অ্যান্সারটা, যে সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস except at x equals to 0, মানে 0 ছাড়া, except মানে ছাড়া, 0 ছাড়া ফাংশনটা সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছে। বুঝা গেল? আচ্ছা, এই ক্লাসটা এই পর্যন্ত থাকলো।